হ্যাঁ, দেখো এবার ধ্বনিতত্ত্ব চ্যাপ্টার নিয়ে একটু বলে দিই। এখানে সবার প্রথমে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে খণ্ডধ্বনির নাম বিভাজ্য ধ্বনি। দেখবে এটা বারে বারে প্রশ্ন পড়ছে যে বিভাজ্য ধ্বনির অপর নাম কী? খণ্ডধ্বনি। খণ্ডধ্বনির অপর নাম কি? বিভাজ্য ধ্বনি। আচ্ছা, এবার এখানে একটা দেখবে যে বাগধ্বনি সম্বন্ধে তিনটে জরুরি কথা মনে রাখা দরকার। বাগধ্বনি মানে কি? বাগ মানে তো মুখ, মানে কথা বলা যে ধ্বনি। এই যে ধ্বনিতত্ত্বের আলোচ্য হচ্ছে বাগধ্বনি, অর্থাৎ মুখের ভাষা বা মুখের কথা। এটা সম্পর্কে কি তিনটে জরুরি কথা? না, একটা যেটা বলছে যে বিভিন্ন ধ্বনি যেগুলো রয়েছে, এই যে একটি ধ্বনির শেষ এবং পরের ধ্বনির শুরুর সীমায় কোনো ছেদ থাকে না। এখানে যেমন এক্সাম্পল দিয়েছে 500 টাকা, কিন্তু আমরা যখন উচ্চারণ করি তখন 500টা একসঙ্গে বলি, অর্থাৎ এই সীমায় কোনো ছেদ থাকে না। এইটা এক নম্বর। 2 নম্বর যেটা বলছে, এই যে বাগধ্বনি এদের নিজস্ব কোনো অর্থ নেই। এই যে যেমন মনে করো চ, খ, এ, র, জ, এগুলো নিজস্ব কোনো অর্থ নেই। এই 8 ধ্বনির কোনোটারই নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো ছাড়া তুমি শব্দ বাংলায় তৈরি করতে পারবে না। ওই জন্য বলছে অর্থহীন হলেও এর ভূমিকা হচ্ছে গুরুত্বপূর্ণ। আর থার্ড যেটা হচ্ছে, বর্ণের পারস্পরিক সম্পর্কটা মোটেই সরল নয়। যেমন আমাদের এখানে দেখবে যে বর্ণ আর ধ্বনি এক এক রকম। অতি লিখছি অ, কিন্তু উচ্চারণ যখন করছি তখন ও, অতি। অপু লিখছি অ, কিন্তু উচ্চারণ যখন করছি তখন ও, অপু হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে এই নতুনকে আমরা নয় ওকারে নতুন মতন উচ্চারণ করি। হ্যাঁ, তাহলে এইগুলো হচ্ছে, তার মানে তিনটে জিনিস। এক হচ্ছে সীমা থাকে না 500। 2 হচ্ছে এর কোনো অর্থ নেই, যেমন চ খ, এর অর্থ না থাকলেও এগুলো গুরুত্বপূর্ণ। আর 3 নম্বর হচ্ছে এর পারস্পরিক সম্পর্কটা হচ্ছে সরল নয়, কারণ উচ্চারণ আর বর্ণ দুটো আলাদা আলাদা হয়। এইবার যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেখবে এই যে ধ্বনি বিশ্লেষণ করে দু রকম, ধ্বনি বিজ্ঞান আর ধ্বনি তত্ত্ব। কোনটা ধ্বনি বিজ্ঞান আর কোনটা ধ্বনি তত্ত্ব? ধ্বনি বিজ্ঞান হচ্ছে উচ্চারণগত, ধ্বনি তরঙ্গগত, শ্রুতিগত বিশ্লেষণ। তাহলে ধ্বনি বিজ্ঞান কিসের বিশ্লেষণ? উচ্চারণগত, ধ্বনি তরঙ্গগত, শ্রুতিগত। যেমন মনে করো এইখানে প একটা ধ্বনি, ধ্বনি বিজ্ঞানের হিসেবে এর উচ্চারণগতভাবে এটা স্পৃষ্টধ্বনি, সঘোষ, অল্পপ্রাণ, ওষ্ঠধ্বনি। তার মানে প সম্পর্কে যদি আমি ঘৃষ্ট, সঘোষ, অল্পপ্রাণ, ওষ্ঠ এইগুলো বলি, তার মানে এই আলোচনাটা হয়ে গেল ধ্বনি বিজ্ঞান, অর্থাৎ উচ্চারণগত, ধ্বনি তরঙ্গগত, শ্রুতিগত বিশ্লেষণ হলো। এটা ভালো করে খেয়াল রাখবে, কোনটা ধ্বনি বিজ্ঞান আর কোনটা ধ্বনি তত্ত্ব। ধ্বনি তত্ত্ব যখন বলবে তখন কিন্তু নির্দিষ্ট ভাষায় ধ্বনির ব্যবহারিক চরিত্র, ব্যবহারিক কথাটা খুব গুরুত্বপূর্ণ। যেমন মনে করো এই যে প, প যেটা, এই যে পয়ের যে ব্যবহার দেখবে এই মধ্য, অন্ত তিনটি অবস্থানেই উচ্চারণ হয়। দন্তেশ্বর র, ল এর সঙ্গে প যুক্ত ধ্বনি তৈরি করতে পারে। যেমন দন্তেশ্বয় পয়, স্পর্শ। হ্যাঁ, তারপর প র, পয় রফালা, বা পয় লয়। হ্যাঁ, এইভাবে এছাড়া ধ্বনি প্রবাহে পয়ের কি কি পরিবর্তন হয় তারও উল্লেখ থাকবে। তার মানে পয়ের ব্যবহারিক চরিত্র যদি হয় তাহলে সেটা ধ্বনিতত্ত্ব। ভালো করে মনে রাখবে, ব্যবহারিক চরিত্র হলে ধ্বনিতত্ত্ব, কিন্তু উচ্চারণগত, ধ্বনিতরঙ্গগত, শ্রুতিগত বিশ্লেষণ যদি হয়, অর্থাৎ ওই সঘোষ না অল্পপ্রাণ না ওষ্ঠধ্বনি, এইগুলো কিন্তু ধ্বনি বিজ্ঞান। এখানে মেন পড়ে রাখবে বাগধ্বনি হচ্ছে দু প্রকার, বিভাজ্য ধ্বনি, অবিভাজ্য ধ্বনি। বিভাজ্য ধ্বনি দুটি আবার ভাগ, একটা হচ্ছে স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি। অবিভাজ্য ধ্বনির মধ্যে কী কী পড়ে? দৈর্ঘ্য, শ্বাসাঘাত, জ্যোতি, সুরতরঙ্গ, এটা সবার লাস্টে পেয়ে যাবে। এগুলো সব কটার উপর শর্ট কোশ্চেন হতে পারে। বাগধ্বনি দু প্রকার, হ্যাঁ, 2 এগুলো মনে করে রাখবে। আচ্ছা, এইবারে যেটা পড়বে সেটা হচ্ছে এই যে অধ্যাপক জোন্স মৌলিক স্বরধ্বনিকে কী বলেছেন? না, স্কেল অফ কার্ডিনাল ভাওয়েলস বলেছেন। কে বলেছেন? জোন্স কার্ডিনাল ভাওয়েল বলেছেন মৌলিক স্বরধ্বনিকে। আর এই যে ধ্বনিবিজ্ঞানী অ্যাবারক্রম্বে, একে অনুসরণ করে বলা যায় কি না, বিভিন্ন ভাষার স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বার অবস্থান, অর্থাৎ জিভের অবস্থান, জিভটা কোথায় ঠেকছে মুখের, তার উপর নির্ভর করে বিভিন্ন ধ্বনি। আর এইটা মেন কে বলছেন? ধ্বনিবিজ্ঞানী অ্যাবারক্রম্বে।
আর অধ্যাপক জোন্স কি বলছেন, মৌলিক স্বরধ্বনিকে স্কেল অফ কার্ডিনাল ভাওয়েলস বলছে। এইবার যেটা পড়বে যে আমরা বাংলা স্বরধ্বনির থেকে মোট 7টি স্বরধ্বনি আমরা পেতে পারি। তার মানে আমাদের এখানে 7টা স্বরধ্বনি আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে যেমন এই 2, এখানে 2, এখানে 2 মানে কি, আমি 2 মানে কি বোঝাতে চাইছি, 2 মানে দুটো হচ্ছে তোমার ধ্বনি, বাগধ্বনি, একটা বিভাজ্য ধ্বনি, অবিভাজ্য ধ্বনি। আবার বিভাজ্য ধ্বনি আবার দুভাগ, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি। আর এইখানে পড়বে যে স্বরধ্বনি হচ্ছে কটা, 7টা। এই সংখ্যাগুলো এখানে খুব গুরুত্বপূর্ণ, প্রচুর সংখ্যা আছে। আচ্ছা, এবারে দেখবে মুখের সামনে থেকে যেগুলো বলা হচ্ছে সেগুলো হচ্ছে সম্মুখ, আর যেগুলো একটু পিছন থেকে বলা হয় সেগুলোকে বলা হয় পশ্চাৎ। সামনে থেকে যেমন ই, এ, এ, এইগুলো দেখবে মুখের সামনে থেকে উচ্চারণ করা হয়, কিন্তু উ, ও, অ যেন মনে হচ্ছে একটু ভিতর থেকে, সেই জন্য এগুলোকে পশ্চাৎ বলে। আর এই যে সম্মুখে যেগুলো হচ্ছে, ইকে বলে সংবৃত, এগুলো একটু খেয়াল রাখবে। অর্ধ সংবৃত হচ্ছে এ, অর্ধ বিবৃত হচ্ছে এ, আর কেন্দ্রে হচ্ছে আ, এটাকে বিবৃতও বলে। কেন কেন্দ্র? কারণ আ সামনেও নয় পিছনেও না, মাঝামাঝি, সেই জন্য এটাকে কেন্দ্রীয় বলে। আর আকে বলে বিবৃত। তাহলে বিবৃত যদি বলে আ, সংবৃত যদি বলে ই, অর্ধ সংবৃত যদি বলে এ, অর্ধ বিবৃত যদি বলে এ, হ্যাঁ, এইগুলো হচ্ছে খেয়াল রাখবে। আচ্ছা, এইবারে এখানে এই চারটা যতটা সম্ভব মুখস্থ করবে, কোনটা উষ্মধ্বনি, কোনটা নাসিকধ্বনি, কোনটা কম্পিত ধ্বনি, কোনটা তাড়িত ধ্বনি, তবে মোটামুটি কোনটা দন্তমূলীয়, কোনটা দন্ত দাঁত দিয়ে উচ্চারণ হয়। দেখবে ত, থ, দ, ধ এগুলো দাঁত দিয়ে উচ্চারণ হয়, প, ফ, ব, ভ এগুলো ঠোঁট দিয়ে উচ্চারণ হয়, সেজন্য ওষ্ঠ। হ্যাঁ, এইটা হচ্ছে সবচেয়ে বাইরে ওষ্ঠ, প, ফ, ব, ভ। তার একটু ভিতরে দেখবে জীব দাঁতে ঠেকছে, ত, থ, দ, ধ। দন্তমূলীয় মানে জীব হচ্ছে দাঁতের আরেকটু উপরে ঠেকছে, দন্তের স, দন্তের ন। আবার মূর্ধন্য, তার মানে জীব মূর্ধন্যর জায়গায় ঠেকছে, ট, ঠ, ড, ঢ। উচ্চারণ করে দেখবে, জীব যখন তালুতে ঠেকে, চ, ছ, জ, ঝ, তখন তালব্য বর্ণ বলে। আর কণ্ঠ থেকে, যেটা জীবের কোনো গুরুত্ব নেই, তোমার যদি জীব কেটেও নয় তাহলে উচ্চারণ করতে পারবে, ক, খ, গ, এইগুলোকে বলে কণ্ঠবর্ণ। আর একেবারে ভিতর থেকে যেটা আসে সেটা হচ্ছে কণ্ঠনালীয় হ। আর এইখানটা খুব পড়ে এগুলো, উষ্মধ্বনি কোনগুলো, তালবস্য দন্তের স, একদিকে উষ্মধ্বনি কোনগুলো আর একদিকে তালবস্য মধ্যনস্ব দন্তের স, হ দিয়ে বলবে কোন ধ্বনি, উষ্ম, কম্পিত, তাড়িত না পার্শ্বিক। র হচ্ছে কম্পিত ধ্বনি, ডয় শূন্য র ঢয় শূন্য হয় তাড়িত ধ্বনি, আর ল হচ্ছে পার্শ্বিক ধ্বনি। ল যখন উচ্চারণ করি দুপাশ থেকে, পার্শ্বিক থেকে, পাশ থেকে অক্সিজেন চলে যায়, বায়ু বেরোয়, সেই জন্য এটাকে বলা হয় পার্শ্বিক ধ্বনি। এইগুলো হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, এগুলো ভালো করে মুখস্থ করে নেবে। আচ্ছা, এইবারে বাংলা উচ্চারণে 4খানা অর্ধস্বরধ্বনি আছে। কটা স্বরধ্বনি, অর্ধস্বরধ্বনি আছে? 4টে। কী কী 4টে? না, মোটামুটি হচ্ছে খই, বউ, আয়, যাও। এগুলো কেন অর্ধস্বরধ্বনি বলছে? কারণ এই স্বরধ্বনিগুলো পূর্ণ উচ্চারণ হচ্ছে না। আমরা যেমন বলি আমি খই খাই, তা খই খাই, কিন্তু খ, ই খাই বলি না, অর্থাৎ ইটা এখানে স্পষ্ট উচ্চারণ হচ্ছে না। খ, ই বলি না, বলি খই, তার মানে কি ইটা ওই এর মতন উচ্চারণ হচ্ছে। বউ, আমি কি বলি আমার বউ, তা বলি না, আমরা বলি আমার বউ। বা আমাকে এক গ্লাস জল দাও, আমরা দা ও বলি কি, আমাকে এক গ্লাস জল দাও ও। এই দা ও যখন বলছি না, তার মানে কি ওটা পূর্ণ উচ্চারণ হচ্ছে না। কিন্তু মনে করো যখন আমরা বলি ও আমার দেশের মাটি, তখন দেখো ওটা হচ্ছে পূর্ণ উচ্চারণ হচ্ছে। সেই জন্য এখানে যাও, খাও, দাও অথবা বউ, খই, এখানে হর্ষই, হর্ষৌ বা ও পূর্ণ উচ্চারণ হচ্ছে না, তাই এটাকে বলা হয় অর্ধস্বর। অর্ধস্বর বাংলায় কটা? 4টে আছে। আচ্ছা, এইবারে যেটা পড়বে ধ্বনিমূল আর সহধ্বনি। ধ্বনিমূল সহধ্বনি এখানে ব্যাখ্যাটা আছে, আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি। মেন যেটা মনে করো এই যে ল, এইটাকে বলছে ধ্বনিমূল, কিন্তু ল উচ্চারণ এক এক সময় এক এক রকম হবে। তুমি যখন বলবে লঙ্কা, তখন দেখবে জিভটা একেবারে পিছনের দিকে ঠেকছে, মানে ভিতরের দিকে ঠেকছে। লঙ্কা, ল যখন বলছো লঙ্কা বলে দেখবে নিজে মনে মনে যে তখন জিভটা দেখবে পিছনের দিকে ঠেকছে। কিন্তু যখন বলবে আলতা, তখন দেখবে ল যখন উচ্চারণ করছো তখন জিভটা দাঁতে ঠেকছে, সামনের দিকে চলে আসছে। এই সামনের দিকে বলে দেখো তীর চিহ্নটা ডান দিকে আছে।
আর পিছন দিকে লঙ্কা তখন কিন্তু তীরচিহ্নটা বাম দিকে আছে। আর উল্টো যখন বলবে তখন লটা দেখবে জিভটা মাঝখানে হচ্ছে। আলতা যখন বলছো তখন জিভটা যেন লয়ের জায়গায় যখন উচ্চারণ করছে তখন জিভটা দাঁতে ঠেকছে, আর উল্টো হচ্ছে মাঝখানে। তার মানে দেখো, লঙ্কাতেও ল, আলতাতেও ল, উল্টোতেও ল। এই লটা হচ্ছে তোমার এইটাকেই বলা ধ্বনি মূল। ল হচ্ছে এখানে ধ্বনি মূল, কিন্তু এর 3 রকম সহধ্বনি রয়েছে। সহধ্বনি রয়েছে তার মানে কি, এদের উচ্চারণগত স্থান আলাদা হচ্ছে, আর স্থান আলাদা হলেই উচ্চারণ আলাদা হবে। সেই জন্য লঙ্কার ল, আলতার ল আর উল্টোর ল, এই 3টে লয়ের উচ্চারণ কিন্তু এক নয়, কারণ এখানে জিভ ঠেকছে আলাদা আলাদা স্থানে, উচ্চারণ স্থান আলাদা, এইটা বুঝতে হবে। এইটাকে বলে ধ্বনিমূল হচ্ছে ল, আর এই আলাদা উচ্চারণ হলেই সেটাকে বলে সহধ্বনি। আচ্ছা, এইবারে যেটা গুরুত্বপূর্ণ এখানে নেই, এই যে ধ্বনিমূল আর সহধ্বনি, একে আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটা ন্যূনতম শব্দজোড়, একটা হচ্ছে পরিপূরক অবস্থান। ন্যূনতম শব্দজোড় যেমন মনে করো জাল, জাম, দুটোতেই বর্গীয় জ রয়েছে, কিন্তু এই দুটো বর্গীয় জ সামান্য একটু পার্থক্য আছে উচ্চারণের, এই জন্য এটাকে সামান্য পার্থক্য বলে এটাকে বলা হয় ন্যূনতম শব্দজোড়। আবার ঠিক একইভাবে এই যে ঝুল, ঝোল, তিল, তেল, আবার দেখো এখানে তালা, থালা, এখানে তা, থা, দেখবে ধ্বনি মূলটাই প্রায় আলাদা হয়ে যাচ্ছে। তো এই সমস্ত ক্ষেত্রে এগুলোকে বলা হয় ন্যূনতম শব্দজোড়। এখানে সামান্য পার্থক্য, এই ঝুলের ঝ, ঝোলের ঝ, এই দুটো জয়ের উচ্চারণ কিন্তু আলাদা, উচ্চারণ স্থান আলাদা, সেই জন্যে এইটাকে বলা হয় ন্যূনতম শব্দজোড়। আর পরিপূরক অবস্থান উদাহরণ মনে রাখবে, এই যে যেমন মনে করো প, ফ, ত, এর আগে দন্তেস্ব হবে না তালবস্য হবে না মূর্ধন্যস্ব হবে, দেখবে সব সময় দন্তেস্ব হবে, কারণ স্পষ্ট তালবস্যয় পয় নয়, দেখবে সবসময় দন্তেস্বয় পয়। স্ফটিক যদি উচ্চারণ করো দেখবে দন্তেস্বয় পয়, তার মানে এই প, ফ, ত এর আগে সবসময় দন্তেস্ব হবে, তালবস্য হবে না। এইটাকেই বলা হয় পরিপূরক অবস্থান। এটাও এক ধরনের তোমার ধ্বনিমূল বা সহধ্বনি। তাহলে এই পরিপূরক অবস্থানের এক্সাম্পল, এইটা তালা, থালা, ঝোল, ঝুল, আর এইটা হচ্ছে প, ফ, ত, এই জায়গায় দন্তেস্ব হবে, তালবস্য হবে না, এটা হচ্ছে পরিপূরক। এইবারে যেটা দন্তেস্ব, কিছু ইংরেজি শব্দ আছে যেমন সিনেমা, সিফি, সেকেন্ড, এগুলো দেখবে সব দন্তেস্ব হবে, এগুলো কোনোটাই তালবস্য হবে না। আবার দেখবে এখানে একটা জিনিস আছে মুক্ত বৈচিত্র্য, ধ্বনির মুক্ত বৈচিত্র্য, অর্থাৎ এইখানটায় কী হচ্ছে, এই যে দেখবে গাঢ়, গাঢ়টা কেউ আমরা বলি গয়াকার ঢয় শূন্য র, আবার কেউ আমরা বলি গয়াকার ডয় শূন্য র। তাহলে এইখানে এই যে গাঢ়, এটা কিন্তু অর্থের কোনো পার্থক্য হচ্ছে না। এখানে যেমন দেখো তোমার এই যে দরগা, দরজা বা ঝুল, ঝোল, এখানে কিন্তু অর্থটা আলাদা, ঝুল মানে একরকম, ঝোল মানে আরেক রকম, তাহলে এটা ন্যূনতম শব্দজোড়। কিন্তু এখানে যখন গাঢ় আসছো, এই গাঢ় ঢয় শূন্য র আর এই গাঢ় ডয় শূন্য র, এই দুটোর অর্থের তো কোনো তফাৎ নেই, তাহলে এটা ন্যূনতম শব্দজোড় কিন্তু হবে না। তাহলে এটা কী হবে, এটা হবে ধ্বনির মুক্ত বৈচিত্র্য। তাহলে গাঢ়, গাঢ় মনে রাখবে, এটাকে ধ্বনির মুক্ত বৈচিত্র্য বলে। আচ্ছা, এবারে ধ্বনির অবস্থান বা সমাবেশ, মানে ধ্বনি যেখানে কোথা থেকে অবস্থান, মানে কোথায় উচ্চারণ স্থান। যেমন এখানে দেখবে শব্দের নানা অংশে এখানে কতগুলো উদাহরণ দেওয়া রয়েছে, যে বাংলা স্বরধ্বনি যেমন হর্ষই, হর্ষৌ, ও, আ, এগুলো শব্দের আদ্য, মধ্য, অন্ত সব অবস্থানে উচ্চারিত হতে পারে, মানে শব্দের প্রথমেও হতে পারে, মাঝখানেও হতে পারে, শেষেও হতে পারে। কিন্তু দেখো এ বা এই যে অ শব্দান্তে কখনোই উচ্চারণ, মানে শব্দের শেষে কখনো এ উচ্চারণ হবে না। আবার ব্যঞ্জন ধ্বনিগুলোর মধ্যে উঙ, র, ঢয় শূন্য র কখনোই শব্দের আদিতে মানে আগে হবে না। উঙ দিয়ে কোনো শব্দ উচ্চারণ মানে ফার্স্ট শুরু হবে না, বা ডয় শূন্য র, ঢয় শূন্য র দিয়ে কোনো শব্দ তুমি বলতে পারবে না শুরুতে ডয় শূন্য র, শুরুতে ঢয় শূন্য র। তাহলে এই যে, তার মানে কি, এগুলোর একটা নির্দিষ্ট অবস্থান রয়েছে, এইটাকেই বলা হয় ধ্বনিমূলের অবস্থান বা সমাবেশ। এখানে ধ্বনি সমাবেশ নামে আর একটা হচ্ছে খেয়াল রাখবে, যে বিভিন্ন ধরনের যুগ্মধ্বনি, যুগ্মধ্বনিটা আমরা একটু পরেই পড়ছি। স্বরধ্বনির সঙ্গে যদি অর্ধস্বর, দেখো স্বরধ্বনি আর অর্ধস্বর, অর্ধস্বর আমি বলেছিলাম ওই যে দাও, খাও, বউ, হর্ষৌ, ওইগুলো অর্ধস্বর। এই অর্ধস্বর আর স্বরধ্বনি যদি যুক্ত হয়ে যায়,
তখন হয় দ্বিস্বরধ্বনি। এই রকম 4টি দ্বিস্বরধ্বনি আছে বাংলায়। তাহলে বাংলায় কটা দ্বিস্বরধ্বনি আছে? 4টে। ওই, ঔ, অয়ে, অও, এই 4টে। এগুলোকে বলছে তোমার দ্বিস্বরধ্বনি। আর ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনি যদি সমাবেশ হয় তাহলে সেটাকে বলে যুক্তধ্বনি, যুগ্মধ্বনি। এই যুগ্মধ্বনি কয় প্রকার? 2 প্রকার, গুচ্ছধ্বনি, যুক্তধ্বনি। এই গুচ্ছধ্বনি যুক্তধ্বনির মধ্যে তফাৎ কী? এটা ভালো করে বুঝবে। দেখবে গুচ্ছধ্বনি এমনি আমরা বলছি যে 2টি ব্যঞ্জনধ্বনি যদি পাশাপাশি বসে তাহলে গুচ্ছধ্বনি হবে, কিন্তু 2টো ব্যঞ্জনধ্বনি পাশাপাশি হলেই সেটা গুচ্ছধ্বনি হবে না। এর আরও 2টো বৈশিষ্ট্য আছে, খেয়াল রাখবে। এক, এদের মাঝখানে কোনো স্বরধ্বনি থাকবে না, মাঝখানে কোনো স্বরধ্বনি থাকবে না। আর 2, একদিকে তো স্বরধ্বনি থাকবে না, কিন্তু দল সীমা থাকে, মানে দলে ভাগ করা যাবে। হ্যাঁ, তোমরা মুক্ত দল, রুদ্ধ দল ছিল না, সেই দল 2টো ভাগ থাকবে। যেমন আমি একটা শব্দ বলছি উত্তর, দেখো উত্তর, উত এটা একটা দল, তোর এটা একটা দল। এবার এই উত আর তোর এই 2টো তয়ের মাঝখানে কিন্তু কোনো স্বরধ্বনি নেই। তাহলে একটা হচ্ছে কি 2টো ব্যঞ্জনধ্বনি ত, ত, এদের মাঝখানে স্বরধ্বনি থাকবে না এবং 2টো আলাদা দলে ভাগ হবে, দল সীমা থাকবে, তবে সেটা হবে তোমার গুচ্ছধ্বনি। এবার 2টি ব্যঞ্জনধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনি এরকম বাংলায় কটা আছে? 200টা। হ্যাঁ, এটা সংখ্যা মনে রাখবে, 200টা আছে। আবার 3টে ব্যঞ্জনধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনি হতে পারে কখনো কখনো, সেটা কটা? সেটা বাংলায় 8টা আছে। আবার 4টে ব্যঞ্জনধ্বনির সমাবেশে হতে পারে, এটা মাত্র একটাই, সেটা একমাত্র হচ্ছে সংস্কৃত। এখানে কিন্তু 4টে ব্যঞ্জনধ্বনি, মানে দন্তের স, উন্নস্ব, আবার দন্তের স, ক, হ্যাঁ, ত, এইভাবে 4টে ব্যঞ্জনধ্বনি যদি একসঙ্গে মিলে যায়, দন্তের স, ক, রিকার সব মিলে, তাহলে এইটা হচ্ছে তোমার হচ্ছে একটাই আছে। আর যুক্তধ্বনি কি বলছে? যুক্তধ্বনির সংখ্যা কটা? 28টা। হ্যাঁ, যুক্তধ্বনি যেমন আবার ইংরেজি থেকে আগত যুক্তধ্বনি কটা? 18টা। হ্যাঁ, এই যে ফ্রাই, ফ্ল্যাট, ট্রাম, এই যে শব্দগুলো, এগুলোর মধ্যে দেখবে কোনো নেই, কি বলে, একটাই দল। এখানে কিন্তু দল সীমা নেই, 2টো দলে ভাগ হচ্ছে না। উত্তর যেমন কি 2টো দলে ভাগ হচ্ছে, তাহলে ওটা গুচ্ছধ্বনি। কিন্তু যদি 2টো দলে ভাগ না করা যায়, ট্রাম, ফ্ল্যাট, এগুলো তুমি দলে ভাগ করতে পারবে না। হ্যাঁ, এইটা হচ্ছে তোমার যুক্তধ্বনি। তার মানে দল সীমা থাকবে না, আর দল সীমা থাকবে। দল সীমা থাকলে হচ্ছে গুচ্ছধ্বনি, দল সীমা না থাকলে হচ্ছে যুক্তধ্বনি। এরকম 3 ব্যঞ্জনের সমাবেশে যুক্তধ্বনি হতে পারে, সেটা কটা? 2টো। যেমন এই যে স্ত্রী, স্পৃহা, হ্যাঁ, দন্তের স, প, রিকার, দন্তের স, তয়রপালা, এগুলো সব মিলে মানে ত, র, এইগুলো হচ্ছে 3টে ব্যঞ্জনের সমাবেশ। এইরকম যুক্তধ্বনির সংখ্যা 2টো। আমি এখানে কতগুলো সংখ্যা বলে দিয়েছি, এই সংখ্যাগুলো মনে রাখবে। 7টা হচ্ছে মৌলিক স্বরধ্বনি, 4টে কি অর্ধস্বর, হ্যাঁ, 2টো অনেক কিছু আছে, এটা দেখে নেবে। 200টা হচ্ছে কি গুচ্ছধ্বনি, সেটা হচ্ছে কি 2টো ব্যঞ্জনের পাশাপাশি হলে 200টা। আবার 3টে ব্যঞ্জন পাশাপাশি এরকম গুচ্ছধ্বনি 8টা। 4টে ব্যঞ্জনধ্বনি একসঙ্গে, সেটা হচ্ছে 1টা। আবার 28টা হচ্ছে তোমার যুক্তধ্বনি। যুক্তধ্বনি কটা? 28টা। 18টা ইংরেজি থেকে যুক্তধ্বনি। হ্যাঁ, এই রকম। আর 3 সমাবেশের যুক্তধ্বনি কটা? 2টো। এই 2টো অনেকগুলো আছে, এগুলো এটা দেখে নেবে। আর অবিভাজ্য ধ্বনির মধ্যে মেন যেটা হচ্ছে শ্বাসাঘাত। শ্বাসাঘাত যেমন মাখন, আরতি, এইগুলো হচ্ছে, এই যে শ্বাসাঘাতের উপস্থিতি পুরো দল জুড়ে থাকে, কোনো নির্দিষ্ট ধ্বনিতে নয়। হ্যাঁ, সেই জন্যে এটাকে শ্বাসাঘাত বলে। বৃষ্টি পড়ে, টাপুর টুপুর, নদেই এলো বান, এই ধরনের যখন হয় তখন এটাকে বলে শ্বাসাঘাত। হ্যাঁ, এখানে হচ্ছে তুমি ওই মাখন, যেমন এই মাঝখানে তুমি কিছু করতে পারবে না, ভাঙতে পারবে না এটাকে, সেই জন্য এটাকে শ্বাসাঘাত বলে। আর দৈর্ঘ্য, আমরা যখন দেখবে আমার শব্দটা বলি তখন আপ উচ্চারণ করছি, আবার আম যখন বলছি তখন আ বলছি। এই 2টো আয়ের তফাৎ আছে, একটা আ হচ্ছে বেশি দীর্ঘ, একটা আ কম দীর্ঘ। আবার দেখবে এখানে বলছে রহিম একা 10 জনকে চ্যালেঞ্জ করছে। এইবার একা 10 জনকে, এটা যদি একসঙ্গে আমরা উচ্চারণ করে দিই, দেখো একাদশ জনকে, তাহলে সেটা কিন্তু জ্যোতি ছাড়া উচ্চারণ হলো।
আর এইটা খুব পরে শর্ট কোশ্চেন দেখবে বারবার পড়ছে, বাক্যে সুরের ওঠাপড়াকে কী বলে? সুর তরঙ্গ বলে। বা সুর তরঙ্গ কাকে বলে? বাক্যে সুরের ওঠাপড়াকে। বাক্যে সুরের ওঠাপড়া মানে, যেমন মনে করো আমি বলছি মিঠু কাল স্কুলে যাবে। মিঠু কাল স্কুলে যাবে, দেখো এইটা কিন্তু সুরের ওঠাপড়া হলো, এতে কিন্তু অর্থের পরিবর্তন ঘটে গেল। মিঠু কাল স্কুলে যাবে মানে মিঠু কাল স্কুলে যাবেই, কিন্তু মিঠু কাল স্কুলে যাবে তার মানে মিঠু কাল স্কুলে যেতেও পারে, নাও যেতে পারে। এইবার পুরো ব্যাপারটা গুছিয়ে নেবে।